কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। বার্তায় ইঙ্গিত করা হয়েছে, আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। সূত্রগুলো বলছে, মহাসচিবের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সংবিধান বা রাজনৈতিক কাঠামোর আওতায় একটি বৃহত্তর রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়, তা আন্তর্জাতিক মানদণ্ডে গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে স্বীকৃতি পায় না। আগামী অন্ততপক্ষে 50 বছরের ইতিহাসে বাংলাদেশে ইউনিটের মতো কোনো বাটপার যদি আসারও চেষ্টা করে, মানুষ এমন ধোলাই দেবে, সরকারের কিছু করতে হবে না। এনসিপির অবস্থা কি? ওরা তো একটা আসনও জিততে পারবে না, আমি শিওর একটা আসনও জিততে পারবে না। বাংলাদেশের মানুষ অনেক জায়গায় পিছিয়ে আছে, কিন্তু এত বেকুব না। এই উপত্যকার মানুষ, এই জালের মতো নদী দেখতে মনে হয় কি সুন্দর, কিন্তু ওরকম ফ্যাস আর ফ্যাস মানুষের মনের মধ্যেও। তো ওরা যে বাটপার, এটা তো মানুষ সহজে বুঝে যায়, ফিল্টার ধরা পড়ে। নির্বাচনের আগে হঠাৎ 144 ধারা জারি করে এনসিপিকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধাক্কা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 11 দিন আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি নির্দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভারত এই সময়টায় আওয়ামী লীগকে চাঙা করা, আওয়ামী লীগকে সংগঠিত করা, আওয়ামী লীগকে প্রস্তুত রাখা, যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরবার জন্য এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো প্রিয় দর্শক, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। নির্বাচনের আগে হঠাৎ 144 ধারা জারি করে এনসিপিকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধাক্কা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 11 দিন আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি নির্দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকা সহ দেশের 22টি জেলা শহরে 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, মানববন্ধন ও রাজনৈতিক কর্মসূচির ওপর 30 দিনের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আসন্ন জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনী প্রক্রিয়াকে বানচালের অভিযোগ পাওয়া গেছে। তবে এসব অভিযোগের কোনো লিখিত প্রমাণ বা নির্দিষ্ট তথ্য এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। আজ সকাল 10:45 সেনা সদর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সশস্ত্র বাহিনী সবসময় সাংবিধানিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক ধারাকে সমর্থন করে, কিন্তু যারা নির্বাচনকে অস্থিতিশীল করতে চায়, যারা বিদেশি ইন্ধনে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুর 12:30 গোপন স্থান থেকে এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তকে সামরিক অভ্যুত্থানের প্রস্তুতি বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছিলাম, কিন্তু নির্বাচনের মুখে এভাবে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানে হলো নির্বাচনকে একতরফা করার ষড়যন্ত্র। সেনাপ্রধান যদি রাজনীতিতে এভাবে হস্তক্ষেপ করেন তাহলে গণতন্ত্রের নামে আমরা কি দেখছি? এদিকে রাজধানীর শাহবাগ, ফার্মগেট, মতিঝিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ও র্যাবের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির টহল বাড়ানো হয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও চট্টগ্রাম মহানগরীতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির পক্ষে বিপক্ষে পোস্ট দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এক সংবাদ সম্মেলনে বলেন, এই নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নয়, তবে আমরা আশা করছি এতে নির্বাচনী পরিবেশের কোনো ক্ষতি হবে না। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবেন। বিশ্লেষকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদ হোসেন বলেন, এটা একটা অস্বাভাবিক ও বিপজ্জনক নজির। সেনাবাহিনী সরাসরি একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করার ঘোষণা দিচ্ছে, এটা সাংবিধানিক সীমা লঙ্ঘনের শামিল। অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার অব রফিকুল ইসলাম মনে করেন, যদি সত্যিই গোয়েন্দা রিপোর্টে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ থাকে তাহলে এই পদক্ষেপ সময়োপযোগী। নির্বাচনের আগে অরাজকতা বরদাস্ত করা যায় না। এনসিপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অন্তত 47 জনকে আটক করা হয়েছে।
এই ঘটনার পর আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেনাবাহিনীর অযৌক্তিক হস্তক্ষেপ উদ্বেগজনক। ভারত ও চীন এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ছে। অনেকে মনে করছেন এই পদক্ষেপ নির্বাচনকে আরো একতরফা করে ফেলতে পারে। আবার কেউ কেউ বলছেন, যদি সত্যিই কোনো বড় ষড়যন্ত্র থাকে তাহলে সরকারের দায়িত্ব ছিল আগে থেকে ব্যবস্থা নেওয়া। আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায় তা এখন সবার জন্যই প্রশ্ন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ঘটনা শুধু এনসিপির ভাগ্যই নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়া ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যতেও প্রভাবিত করবে। গণভোট সহ আসন্ন 12 তারিখের জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, একটি বৃহত্তর ও ঐতিহাসিক রাজনৈতিক দলকে বাইরে রেখে অনুষ্ঠিত কোনো নির্বাচন আদৌ কতটা বৈধ হতে পারে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। বার্তায় ইঙ্গিত করা হয়েছে, আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। সূত্রগুলো বলছে, মহাসচিবের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সংবিধান বা রাজনৈতিক কাঠামোর আওতায় একটি বৃহত্তর রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় তা আন্তর্জাতিক মানদণ্ডে গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে স্বীকৃতি পায় না। We have continuous democratic process in our country, and that's why the country made tremendous progress economically, socially, culturally. Look, our বিশেষ করে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে বলে কূটনৈতিক মহলের দাবি। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চাপই দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আগামী অন্ততপক্ষে 50 বছরের ইতিহাসে বাংলাদেশে ইউনুসের মতো কোনো বাটপার যদি আসারও চেষ্টা করে, মানুষ এমন ধোলাই দেবে, সরকার কিছু করতে হবে না। ইউনুস বলছিল না যে আমার থাকার কথা ছিল জেলে, মানে তুই দুর্নীতি করবি তারপরে জেলে যাবি, দুর্নীতি করার আগেই, মানে এই ধরনের মানুষ দেখলে বলবে এই খমিনের বলা কিন্তু ইউনুস। হাস্যকর বিষয়ে জামাতে ভোট কত এই বাংলাদেশে, মানে নিজের পকেটে টাকা নিয়ে আরেকজনের ভিক্ষা দেয়। এনসিপির অবস্থা কি? ওরা তো একটা আসনও জিততে পারবে না, আমি শিওর একটা আসনও জিততে পারবে না। বাংলাদেশের মানুষ অনেক জায়গায় পিছিয়ে আছে, কিন্তু এত বেকুব না। এই উপত্যকার মানুষ, এই জালের মতো নদী দেখতে মনে হয় কি সুন্দর, কিন্তু ওরকম ফ্যাস আর ফ্যাস মানুষের মনের মধ্যেও। তো ওরা যে বাটপার এটা তো মানুষ সহজে বুঝে যায়, ফিল্টার ধরা পড়ে। এবার হচ্ছে যে আপনি এই যে রাজাকারের বাচ্চাদেরকে আমরা চিনতে পারলাম না কেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এটা আত্ম উপলব্ধি আমাদের করতে হবে। এই যে হেলমেট বাহিনী, এখন আপনি বলবেন যে ওরা হেলমেটের তলায় থেকে ছাত্রলীগকে কালার করছে, এটা নিয়ে ছাত্রলীগ কি কোনো ব্যবস্থা নিছে? আমার সংগঠনে থেকে এরকম হেলমেট পরে মারবে আর আমি তারে বাহাবা দেবো? অতি আওয়ামী লীগের নতুন জনে যে পিনাকি দেখেন না, বেশি মুসলমান হওয়ার চেষ্টা করে, এরকম কিছু ব্যক্তি আছে। এই রাজাকার, এদের তো অ্যাপয়েন্ট করা হয়েছে। নাহিদ ইসলাম, তার ব্যাপারে তো স্বয়ং বিএনপির একজন নেতা তিনি অভিযোগ করেছেন, জেলে থাকতে তাদের কথা হয়েছে যে আমরা তৈরি করেছি। এই কথাগুলো সরকার কেন বোঝে নাই? কারণ আপনি দেখেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের কি একটা দুরবস্থা। আমি শত শত মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু সুযোগ পেলেই দেখেন এই যে স্লোগানগুলো, ঝটিকা মিছিল, সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত জেলে যাওয়া দেখে একজন মানুষের বাড়ি হয়তো বরিশাল, সে থাকতেছে যে খুলনায়, সে তার এলাকায় নাই, এই শীতের মধ্যে বিলে বন্দরে কাজ করছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি ফ্রন্টে থেকে জামাত ইসলাম ফাইট করে আওয়ামী লীগকে পরাজিত করতো, আমার কিছু বলার থাকতো না। কিন্তু ওরা তো জামাত, ওরা তো পরাজিত শক্তি। 1971 পরাজিত হয়েছে, বাপদাদা 14 গোষ্ঠী নিয়ে পরাজিত হয়েছে। ওরা সারা জীবনে কল্পনাও করতে পারবে না সম্মুখে এসে ফাইট করার, যে আমি জামাত ইসলাম, আসো মুক্তিযুদ্ধ ভার্সেস রাজাকার। না, ওরা এই লুঙ্গির তলা দিয়ে আসবে। আমার দুঃখ যে আওয়ামী লীগ এইভাবে একটা গোল খেয়ে গেল, মানে ফাইট করে হারতো ফ্রন্টে থেকে। আর তো ঠিক আছে, ওকে আওয়ামী লীগ তার বীরত্ব দেখাইছে, মানে এইরকম দেখো, মানে একদম পুরো খালি, মানে আর ডুবলো তো ডুবলো, বাংলাদেশটাকে নিয়ে ডুবলো। দেখেন বঙ্গবন্ধু, বাংলাদেশ ডুববে এটা অবধারিত। আমি জানি না আসলে পৃথিবীর যত বড় ক্ষোভই হোক না কেন, আমি কোনোদিন আমার জিভ দিয়ে আমি রাজাকার শব্দ উচ্চারণ করবো না। সেটা মানে পৃথিবীর যে কোনো প্রেক্ষিতে। এই নেপালে জেনজিরা করছে না কি, সি ভাই, আমরা নেপালে যেয়ে থাকতাম, ভাবতাম আরে নেপাল তো ডেভেলপ হচ্ছে, ওরা এখন বলে আমরা বাংলাদেশ হবো না। এই কথা বাংলাদেশের কেউ বলছে এই পর্যন্ত? এর চেয়ে লজ্জা আর কি আছে? আমরা বাংলাদেশ, নেপাল স্বপ্ন দেখতে একদিন বাংলাদেশের মতো হবে তারা, বাংলাদেশ হবে। খুব শীঘ্রই একটা প্রাথমিক ধারণা সবার সামনে উপস্থাপন হয়ে যাবে। পুরো ব্যাপারটা নতুন ভাবে হচ্ছে বা নতুন ভাবে হবে, কারণ নেত্রী অন্তত এইটুকু বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের জন্য কারা ক্যান্সার, তিনি ক্যান্সারের যে জীবাণু, সব জীবাণুগুলোকে সরাবেন। এখন এক কথায় আমাদের নেতাকে শেখ মুজিব, বঙ্গবন্ধু, এখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা, তাদের তো আসলে আওয়ামী লীগ ছাড়া উপায় নাই। এটা আমি ভাবতাম যে না, অন্য কেউ আছে, আমি তো বিএনপির মধ্যেও সেটা দেখি না, নাই উপায় আসলে। এখন আর দুইটা জিনিস হয়ে গেছে ওতপ্রোত, আওয়ামী লীগকে বাংলাদেশের জন্য দরকার, বাংলাদেশের আওয়ামী লীগকে দরকার। আর আওয়ামী লীগ যদি শুধু ভাবে যে আমরা আওয়ামী লীগ আমাদের জন্য করবো, তাহলে কিন্তু হবে না, কারণ আওয়ামী লীগের কিন্তু বাংলাদেশের রেসপন্সিবিলিটিও। এটা কিন্তু এখন আমি চাইলে অস্বীকার করতে পারবো না। আমি যদি অস্বীকার করি তাহলে এটা হয়ে যাবে একদম চরম মিথ্যা কথা, কারণ বাংলাদেশের পরিস্থিতি কোন দিক থেকে অনুকূলে আছে।
আমি যদি 1% দেখতাম যে আচ্ছা ঠিক আছে শেখ হাসিনার আমলে এই জিনিসগুলো ছিল না, এখন এই জিনিসগুলো আছে, বাক স্বাধীনতা, এই কালো আইনের প্রয়োগ, গুম খুন, কোন অর্থনৈতিক প্রবৃত্তি, আন্তর্জাতিক মহলে আমাদের অবস্থান, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, আমি এমন কোন সেক্টর দেখি না শুধুমাত্র মব বাহিনী তৈরি হওয়া ছাড়া যে ইউনূসের আমলে কোনো কিছু বৃদ্ধি হয়েছে। শুধুমাত্র মব যে না, এই জায়গাটা আসলে ওই যে 16 মাস এটা দরকার ছিল কোথাও গিয়ে। আমার মনে হয় যে আওয়ামী লীগের মানে এইরকম বিপর্যয় সেটা না, কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা থেকে একটা টাইমের জন্য দূরে থাকা দরকার ছিল, অন্তত বাংলাদেশের মানুষের বোঝার জন্য যে বিএনপি কি, জামাত কি, বা এই দেশে আওয়ামী লীগ কি। যে নওফলের কথাবার্তা দেখলে মনে হয় যে না, একটা মানুষ এই ধরনের মানুষের কথাবার্তা শুনলে মানুষ ধরেন যে যারা ডিসিশন মেক করে এরা একটু ভাববে যে আচ্ছা লোকটা কি বলছে শুনি। কিন্তু হাসান মাহমুদ বলেন, ওবায়দুল কাদের বলেন, পলক বলেন, এদের 1 মিনিটের কথা শুনলেই আর শুনবেই না যে তুই প্রথমে আমার সাথে গাদ্দারি করতেছ। দেখেন বঙ্গবন্ধু কেন এত জনপ্রিয় হয়েছিলেন, কারণ তার কথাগুলো দেখেন, কথাগুলো একদম প্রিসাইজ, কোনো বাটপারি নেই, কোনো চালাকি নেই, সোজা কথা, মানে কথাগুলো সোজা স্বচ্ছ কথা। এখন আপনি যদি শুরুতেই বাটপারি দিয়ে শুরু করেন, মানুষ কিন্তু আপনি ভাবতেছেন আপনার সামনে সবাই বোকা, কারণ আপনি ক্ষমতায় তো ক্ষমতার দাম্ভে যে কেউ কিছু বোঝেন, আসলে সবাই সব বোঝে, হয়তো বলতে পারতেছে না, তার যখন সময় আসছে সে বলে দেয়। এই যে আজকের পতন দেখেন, বাঁধনদের এই জায়গাগুলোতে এই সুবিধা দেওয়া হয়েছে কোথায়? তথ্য মন্ত্রণালয়ের যোগসাজশ দেখেন, হাসান মাহমুদের খুঁজে পাবেন। এই যতগুলো শিল্পীর উপর আপনি রাগ করতেছেন, এরা সবাই উচ্ছিষ্ট করা আওয়ামী লীগের আমলে। পার্থ বড়ুয়া কোথায়? হ্যাঁ, আপনি সুবিধা দিতে দিতে এমন জায়গায় গেছে যে এখন তার রাগ যে আমি আরো বেশি পাইলাম না কেন, কারণ আপনি তো দিতেছেন, সে দেখছে তার চেয়ে আরেকজনের বেশি দিয়ে ফেলছেন। যখন কেউ যোগ্যতা দ্বারা কোনো কিছু অর্জন করে তখন কিন্তু তার মধ্যে ওইটা কাজ করে না, কারণ আচ্ছা আমি এটা করতে পারি না, ওইটা ভালো করছে বলে ওটা পাইছে। যখন দেখতেছে ওরে এটা দেওয়া হয়েছে তো চিন্তা করে আমি তো এটা পাই নাই, তো আওয়ামী লীগ খারাপ। এই ধরনের মানে যে কারোর ঘুষ দিলে দেখবেন একটু ঘুষ কম দেন আপনারা মারবে পুলিশ, মানে যে কম দিচ্ছে এরকম একটা ব্যাপার। তো এদের এই উচ্ছিষ্ট খোররাই আপনি রাফসান ছোট ভাই কি বড় ভাই কি ওই যে সালমান মুক্তাদির, এদের সমাজে অবদান কি? মানে হ্যাঁ আমি তাদের বলবো মানুষকে বিনোদিত করে অনেকেই, আর সেই বিনোদন তো হিরো আলম ভাইও দেয়, সিদ্দিক ভাইও দেয়, আবার সেফাতুল্লাহ ভাইও দেয়, দিচ্ছেন এতদিন। তো এখন এইটা তো তাদেরকে তো আপনি এই 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 ইয়ার পলকের প্রজেক্টে, বিভিন্ন প্রজেক্টে তাদেরকে সামনে দেখছি, ফ্রন্ট লাইনে দেখছি না। এই যে আজকে বান্না জয়ের যে শোগুলা, যে একটা ভালো ইনিশিয়েটিভ ছিল, লেটস টক মেবি ওই শোটার নাম ছিল, হ্যাঁ, যে তরুণদের সাথে। তো এখানে আসলে তরুণ কিছু ছিল না, সব বলয়ের মধ্যে ছিল, সিলেক্টেড পার্সনরা এসে দেখাইছে যে আমরা আপনার সাথে আছি, আমরা এই করছি। হ্যাঁ, একটা বড় বিষয় দেখেন, আজকে আপনি এই পতনের 1.5 বছরও সম্মুখের, আপনি তো ফিল্ম মেকার, আপনার তো কাজ নাই অ্যাক্টিভিজম, তো আগে করেন নাই, আপনি হাল ধরছেন, নিজুম মজুমদার, আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিস্ট নাই, আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিস্ট নাই। এটা একটা দল, এত বড় দল। সৈয়দ আশরাফের কথা কি মিথ্যা? আমি নাহলে বুঝলাম, আমি বুঝি না। সৈয়দ আশরাফ মিথ্যা কথা বলে গেছিলেন যে আমাদের পরবর্তীতে জামাত শিবির মানে এই বিএনপি না, আমাদের এনিমি হবে হচ্ছে ইসলামপন্থী এবং সাইবার জগতে তারা দখলে নিয়ে নিচ্ছে। এখন আপনি বলেন যে সে ভুল বলছে, আর 3 লক্ষ সাইবার যোদ্ধা গেল কোথায়? আমার পেছনে যখন হ্যাকি ছিল চিৎকার করে করে বলছিলাম না, রাজীব ফারহান কোথায়? রাজীব ফারহান কিন্তু এখন ওই সাইবার ইউনিটে আছে, কারণ সে তো জামাত শিবিরের জন্য কাজ করছে। এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা এখানে তো অনেকেই আসে, তাদের জিজ্ঞেস করেন তো জুলাইতে তাদের আইডিগুলো মারা খাইছিল কেমনে? আমি জানি, আমার যদি তাদের জানতে হয় আমারও জিজ্ঞেস করেন কেমনে কোথায় তাদের ওই বাংলাদেশে বসে এই সাইবার ইউনিট থেকেই এই পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে যে ইউনিটটা, ওই ইউনিটের সাথে যারা বেসরকারিভাবে কাজ করেছে, যাদের রিক্রুট করেছিল স্প্যামার হিসেবে, মানে সাইবার এক্সপার্ট, তারা বাবাখোর পোলাপান, পড়াশোনা কিছু নাই, শুধুমাত্র জানে কেমনে শীত কেটে চুরি করতে হয়, অন্যের আইডি খাইতে হয়। তো এই আইডিগুলো সব ছাত্রলীগের, আওয়ামী লীগের সবার আইডি ডিজেবল ছিল, আমি দেখছি তো এগুলো। একটা লোকের আইডি ঠিক ছিল না, কেন ছিল না? আপনি ঘরের ভেতরে ঢুকে রাখবেন সাপ আর ছবল দেবে না, হ্যাঁ, তাহলে লাগে না স্যার যে রাজনীতি আপনার আমার কাজ না। আমরা এখন রাজনীতির কথা বলছি, কিন্তু যারা রাজনীতিটা করবার কথা ছিল তারা রাজনৈতিকভাবে দীক্ষিত হওয়ার কথা ছিল, শিক্ষিত হওয়ার কথা ছিল রাজনৈতিকভাবে। সেই জায়গা থেকে যে 1 লক্ষ সাইবার যোদ্ধা না 2 লক্ষ সাইবার যোদ্ধা, 3 লক্ষ সিআরআই গুলো করে ভাই দেখেন, এখনো একটা ছেলে আমি চিনি যে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে, ওরে দিয়ে কাজ করে ওই টনমটন ওরা টাকা খেয়ে ফেলে, খারাপ উপরে বেঁচে দেয়। আমি নিজে সাক্ষী, এগুলো নিয়ে বলতে গেলে তো অনেক লেংটা করতে হয়, কয়জনের লেংটা করবো? এগুলো নিয়ে তো আসলে হয়তো একটা কাজ করতে গেলে সেই প্রজেক্ট নিয়ে বিতর্ক থাকবে, এটা থাকবে, কিন্তু আমার আক্ষেপের জায়গা ওইটা যে 3 লক্ষ সাইবার যোদ্ধার মধ্যে 3 জন সাইবার যোদ্ধা গত 17 মাসে চেহারা দেখলাম না অনলাইনে, 3 জনের চেহারা দেখলাম না। মানে এটা মানে আমি জানি না আসলে কি বলবো। তখন তো আসলে আমি ব্যক্তিগতভাবে আমাকে তো তখন জামাত শিবির বলে দৌড়ানো করে রাখছিল আওয়ামী লীগের পতন ফেসবুক থেকে। এটা যদি আওয়ামী লীগ স্বীকার করে ভালো হবে। হ্যাঁ, আওয়ামী লীগের পুরো পতনটা ফেসবুক থেকে হয়েছে, আর কোনো প্ল্যাটফর্ম না, ইউটিউব না, ফেসবুক। এখন যদি বলেন যে বোঝে কি জায়গাটা কাকে বলা যায়, তবে আমাদের আত্মসমালোচনা দরকার। এই যে লাশ ফেলছে জামাত, দেখেন লাশ যে জুলাইতে জামাত ফেলছে, এই লাশগুলো দেখাইছে কোথায়? ফেসবুকে। শিবু নাসিরদের ওই যে ইয়ারকিটারকি ওদের বিভিন্ন প্রজেকশন ছিল, হাই রেজুলেশন ক্যামেরা দিয়া জুম করে করে এগুলো দেখাইছে, এইভাবে মারতেছে। দেখো এই জিনিসগুলো পোর্ট্রেট কোথায় হয়েছে? ফেসবুকে হয়েছে। আজকে এখন পর্যন্ত পিনাকি ইলিয়াসদের তো আছে, ইউটিউব ভিডিও ওরা করে, কিন্তু যখন উস্কানিটা দিতে হয় তখন কিন্তু ফেসবুকে দেয়, কারণ ফেসবুক ইনস্ট্যান্ট কাজ করে। 32 ভাঙানো হয়েছে ফেসবুক থেকে। এগুলো যদি স্বীকার না করে আওয়ামী লীগ, যদি ভাই এখন রেডিও দিয়ে আপনি যুদ্ধ করতে পারবেন না, বাস্তবতা মাইনে নাও। ওই যে ওই সময় বলতো না বাস্তবতা মেনে নাও পিও, এটা সত্য কথাই বলেছে, বাস্তবতার সাথে আওয়ামী লীগ ছিল না।
না, এই জায়গাগুলো আবার নতুন করে ভাবতে হবে, এই জায়গাগুলো ভুলগুলোকে খুঁজে বের করতে হবে, এবং এই মানে যে লুঙ্গির তলে শিবির পোষার যে ব্যাপারটা, আসলে আওয়ামী লীগের প্রথম ঝটিকা অভিযান চালানো দরকার ঘরের ভিতরে যাতে কোনো লুঙ্গি না থাকে, কারো প্রয়োজন তুই ল্যাংটা থাকে তো প্যান্ট না থাকে, তবু তুই লুঙ্গি পরিস না, মানে ব্যাপারটা এরকম। লুঙ্গি নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগের। আমি কিন্তু এটা ভালো পোশাক, খুব দ্রুত 2-3 জন জায়গা হয়ে যায় তোলা। আমি সেদিন ওই যে একজন কি বলে যে আমরা বোকা ছিলাম ছোটবেলায়, লুঙ্গি ফুলাইয়া বুঝছেন সাঁতার কাটতাম, মানে লুঙ্গির ভিতরে বাতাস ঢুকে, হাওয়া ঢুকায়, হ্যাঁ। এইটা মাথায় ছিল না, 2-4টা ঢুকানো। বাংলাদেশে একজন তথাকথিত কি বলে ওই হোটেল ব্যবসায়ী, নাম বলছি না লাইভে, হাতির জেলে একটা হোটেল ছিল, আপনি চেনেন তাকে। তো সেই অথর্ব হচ্ছে কি আওয়ামী লীগের জুলাইতে মানে শেখ হাসিনাকে কেন দেশ থেকে যেতে দেওয়া হলো, এটার জন্য সে 3 মাস কান্না করেছে অনলাইনে। কেন তাকে খুন করা হলো না, এটা ছিল তার আক্ষেপ। বাঁচলো কিভাবে? সে এসে আজকে আওয়ামী লীগের বিভিন্ন জনকে, তাদেরকে রিকোয়েস্ট করছে, সেই নামগুলো বললো আপনি চিনবেন, আমি সংগঠনের নামগুলো বলছি না, কিন্তু আমি সেই স্ক্রিনশট পাবলিক করেছিলাম এক পর্যায়ে। তো বিভিন্ন জনকে রিকোয়েস্ট করতে সে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হতে চায়, আওয়ামী লীগে কোন কমিটি হচ্ছে কিনা, আওয়ামী লীগের কমিটিতে সে তার নাম ঢুকাইতে চায়, এরকম। তো আমাকে 2-3 জন স্ক্রিনশট পাঠাইলো যে ভাই ও তো এই টেক্সট পাঠাচ্ছে, কি করি, ও আওয়ামী লীগে যুক্ত হবে। তো পরে হচ্ছে আমি একটা পোস্ট দিছিলাম যে যেই জুলাই ঘটার কারণে, আওয়ামী লীগের যে ভুলগুলোর কারণে আজকে আমাকে সিনেমা বানানো বাদ দিয়ে আমার দেশ ছাড়তে হইলো, আমাকে এসে বসে অ্যাক্টিভিজম করতে হচ্ছে, সেই জায়গায় যদি পুনরায় আবার আওয়ামী লীগ সেই লুঙ্গির নিচে লালবদর, লুঙ্গির নিচে জঙ্গি, লুঙ্গির নিচে হেফাজত সব যদি ঢুকানো শুরু করে দেয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এমন একটা স্ট্যান্ড নিতে হবে যে আওয়ামী লীগে কোনো লুঙ্গি থাকবে না, সব নাঙ্গা করে ফেলবো। হিসাবটা খুব ক্লিয়ার। আপনি লুঙ্গির নিচে জঙ্গি ঢুকাবেন, লুঙ্গির নিচে এইরকম তথাকথিত ফিরে আসা মানে কি, ফিরে আসার তো কয়েকটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সত্যিকার অর্থেই না বুঝে জুলাইতে যুক্ত হয়েছিল, তাদের সঙ্গে 5 মিনিট কথা বলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, এই লোকটা আসলে প্রতারিত, কিন্তু আপনি প্রতারণার অংশ ছিলেন, আপনি প্রতারক একজন, কিন্তু এখন সে লেবাস অনেকে প্রতারিত না, সে তার জীবনে, তার এই অল্প সময়ে, দীর্ঘ 16 বছর কম সময় না, সে অবিচারের শিকার হয়েছে, স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা অবিচারের শিকার হয়েছে, বিচারহীনতা, সে বিচার পায়নি। আমি যাদের কথা বলছি তারা এদের সঙ্গে কানেক্টেডই না। তারা যেরকম ওই যে যাই হোক একজন তথাকথিত সঙ্গীত শিল্পী যাকে নেপালে আমি আশ্রয় দিয়েছিলাম, আপনি জানেন ব্যাপারটা। তো তারা তো আসলে কোনোভাবে নির্যাতিত ছিল না, তারা কিছু ছিল না। আওয়ামী লীগের সময় তারা ভাগ পায় নাই, যে সেটা তার নিজের মুখেরই কথা। আমি বঙ্গবন্ধুকে নিয়ে গান করছি, আওয়ামী লীগ আমার টাকা দেয়নি, একজন এমপি আমার টাকা দিয়ে বলেছিল, দেয় নাই। এই ক্ষোভ থেকে সে লাল হয়েছিল, এই ক্ষোভ থেকে সে এক দফার আন্দোলন করছিল, পরে আবার ক্ষমা চাইলো, ক্ষমা চাওয়ার পরে আমরাই শেল্টার দিলাম। না, আমি মনে করি আমার এখানে সহজ মতামত দেখেন, আপনি এই যে আশ্রয় দেওয়ার কিছু নেই। না, আপনি এরে ওরে এই যে রাফসান কি কারা জন্য, আমি এদের চিনিও না ভালো করে, এদেরকে লাখ লাখ টাকা দিচ্ছেন এই সুবিধা না দিয়ে, আমার মনে হয় যে আপনি সলিমুল্লাহর একটা পুরস্কার দিয়ে দিতেন, 21 পদক দিলে কি হয়, কত ভুলভাল মানুষই তো দিচ্ছেন না। একটা লোক দেখেন দুঃখে কই চলে গেছে, সে পেছনে ফারুকের পিছনে দাঁড়িয়ে তোরের মতো পুরস্কারটা নিয়ে মুখটা বন্ধ করে দিল, তো আপনি ওরা কিনতেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।